আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তার মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে শপথ নিয়েছেন। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য ঘটনা। 2 যুগ পর বিএনপি আবার ক্ষমতায় ফিরছে। তারেক রহমান সেই ব্যক্তি যিনি 17 বছর একজন ফিউজিটিভ হিসেবে এক্সাইলে ছিলেন, প্রবাসী ছিলেন। এই 17 বছরের একজন পলাতক ব্যক্তি আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটি জনগণের রায়। ইতিহাসের এই অভিনব এবং আশ্চর্যকর ঘটনা নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই সাথে কথা বলবো যে তারেক রহমানের যে নতুন দায়িত্ব গ্রহণ প্রধানমন্ত্রী হিসেবে, তার এই যে যাত্রাপথের বাধা বা চ্যালেঞ্জগুলো কি, বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রের উত্তরণে এই সরকার বা বিএনপি কতটা ভূমিকা রাখতে পারবে সে বিষয় নিয়ে কথা বলবো। আজকে এসব বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, দুঃখিত, অনলাইনে যুক্ত রয়েছেন 3 জন চেনা মুখ। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক, রয়েছেন জনাব সোহেল সামাদ বাচ্চু, রাজনীতি বিশ্লেষক, এবং আশা করছি এর মধ্যেই আমাদের মাঝে যুক্ত হবেন জনাব ডক্টর স্নিগ্ধা রেজওয়ান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আজকের আলোচনা প্রসঙ্গে আপনাদের কোনো মতামত, প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টস ঘরে লিখতে পারেন, সেটি নিয়েও আমরা আলোচনা করতে চাই। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন বলার কথা বলবো অনুষ্ঠানে, এবং স্বাগত জানাচ্ছি আজকের অতিথি যারা এই মুহূর্তে রয়েছেন অনলাইনে, সম্মানিত অতিথি দ্বয়কে স্বাগত। ধন্যবাদ। জি, আমরা কথা বলবো যে আমরা জানি যে আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একেবারে উন্মুক্ত আকাশের নিচে ঐতিহাসিক একটি অনন্য ঘটনা, যে বাংলাদেশের মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করলেন, এবং সেখানে আমরা যেটি খবর পেয়েছি যে 25 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং আরো 24 জন প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সকাল থেকেই বা গত দুদিন থেকেই কে কোন মন্ত্রণালয় পাচ্ছে, কে মন্ত্রী হচ্ছে, নানা রকম আলাপ আলোচনা, পরামর্শ, নানা রকম প্রচারণায় আমরা দেখেছিলাম। ফেসবুক ছয়লাভ হয়েছিল, প্রচার অপপ্রচার সবকিছু কাটিয়ে আমরা অবশেষে সেই কারা মন্ত্রী হলো সেটা আমরা জানতে পেরেছি। 2 যুগ পর বিএনপির মন্ত্রিসভা নিয়ে দেশ পরিচালনা করবে। দর্শক, আমরা আলোচনার শুরুতে কারা মন্ত্রী হলো একটু জানার জন্য, বোঝার জন্য তাদের মন্ত্রণালয় এবং তাদের দায়িত্ব এবং ব্যক্তি কারা সেটা একটু দেখে আসতে চাই। আমরা স্ক্রিনে প্রদর্শন করব বিশেষ করে যারা পূর্ণমন্ত্রী হয়েছেন তাদের কয়েকজনের ছবি এবং নাম। দর্শক, বিএনপি 2 যুগ পর ক্ষমতা এসেছে, এটি তাদের একটি রাজনৈতিক সংগ্রাম বা লড়াইয়ের পথ ধরে একটি অনন্য অর্জন বলা হচ্ছে। আমরা দেখেছি যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি একেবারেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 209টি আসনে জয়লাভ করেছে। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জন্য সহজ ছিল না, কারণ আমরা দেখেছি যে 5ই আগস্ট যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পরাজয় হয়েছিল, এরপরে এই রাজনীতি আরো বেশি কঠিন হয়ে গিয়েছিল। আমরা রাজনীতিতে নতুন শক্তি দেখেছি, নতুন শক্তির উত্থান, জামাতে ইসলাম এবং তার জোট এনসিপি, এবং এই জামাতে ইসলাম এনসিপির সাথে নির্বাচনী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে এই ফল লাভ, এটি বিএনপির জন্য খুবই রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে নির্বাচনের সেই চ্যালেঞ্জ অতিক্রম করে বিএনপি সরকার গঠন করছে বা করেছে, কিন্তু তার সামনে চ্যালেঞ্জগুলো কি সেটি আমরা নিয়ে আলোচনা করব। এবং তার আগে আমরা একটু, এখন পর্যন্ত আসলে মন্ত্রী প্রতিমন্ত্রী কারা কি দায়িত্ব পেলেন খুব বেশি ভাবে প্রচারিত হয়নি। আমরা একটু আমাদের বিশেষ করে প্রবাসী দর্শকদের জন্য আমরা পূর্ণ মন্ত্রীদের একটু পোর্টফোলিওগুলো একটু দেখে নিতে চাই। আমাদের সিস্টেমে সহযোগিতা করছেন, তিনি চেষ্টা করছেন আমাদের দেখানোর জন্য, আমরা একটু অপেক্ষা করতে পারি। আমি মনে হয় যে আলোচনার সুবিধার্থে তাদের নামগুলো আমি বলে যেতে পারি, সেখান থেকে আমরা আলোচনা নিয়ে আসবো। আমরা দেখছি যে
মির্জা ফখরুল ইসলাম বিএনপির যে মহাসচিব, তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হয়েছেন। সালাউদ্দিন আহমেদ একেবারে খুব সরব নেতা, বিএনপির খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, দলের সংকটকালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইকবাল হাসান মাহমুদ, তিনি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ, ধর্ম মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আরিফুল হক আরিফ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়। আফরোজা খানম রীতা, প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই তিনি মন্ত্রী হয়েছেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হয়েছেন দায়িত্বপ্রাপ্ত। আনম এহসানুল হক মিলন, তিনি এর আগে বিএনপির আমলে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তিনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এই খবর জেনেছি। ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আমিরুল রশিদ, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়। খলিলুর রহমান, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তিনি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ছিলেন, তিনি নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি অভিনব ঘটনা যে মন্ত্রণালয়ে স্থান পেয়েছেন, অভাবনীয় ঘটনা সেটি। মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি, পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, ইমিডিয়েট পাস্ট, তিনি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আমাদের মিডিয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও 24 জন তরুণ, অধিকাংশই তরুণ, তারা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সে বিষয়ে আলোচনায় পরে আসব। আমি শুরুতেই আলোচনায় সংযুক্ত করে নিতে চাই মহিউদ্দিন খান মোহন ভাইকে, আপনাকে। মহিউদ্দিন খান মোহন ভাই, ওনাকে এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখছি না। মহিউদ্দিন খান মোহন ভাই, হ্যাঁ, তিনি ফিরে এসেছেন। মোহন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, পাচ্ছি। জি মোহন ভাই, আপনার কাছে শুনতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণে যে আপনি বিএনপির ঘরানার মানুষ ছিলেন এক সময়ে, আমরা জানি না এখন কি আপনার অবস্থান। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করেছিলেন, প্রধানমন্ত্রী বেগম জিয়ার আপনি প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন, ফলে কাছ থেকে বিএনপিকে আপনি দেখেছেন, বিএনপির অন্তর্বাহির সবকিছু জানেন। দুযুগ পর বিএনপি ক্ষমতায় এসেছে, যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, প্রথমত আমরা একটু জানতে চাই মন্ত্রী পরিষদ কেমন হলো, মানে কতটা যোগ্য মন্ত্রী হলেন, কতটা কি বলা যায় নামখ্যাত ভালো ব্যক্তিরা মন্ত্রী হলেন, কতটা সৎ ব্যক্তিরা মন্ত্রী হলেন, সেটাও একটু আলোচনা করবেন। প্রথমত যোগ্যতা নিয়ে একটু প্রশ্নই রাখতে চাই আপনার কাছে, মানে আপনার বিবেচনায় মন্ত্রী পরিষদ কেমন হলো, এবং আপনি যদি চান তাহলে স্পেসিফিক দুই একজন মন্ত্রীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের আলাদা করে কথা বলতে পারেন। আমরা দুঃখিত যে আসলে মোহন ভাইকে আমরা স্টেবল অবস্থা আমরা স্ক্রিনে পাচ্ছি না, সম্ভবত সংযোগের সমস্যার কারণে। আজম ভাই, আমি আসি, স্ক্রিনে আসি। হ্যাঁ মোহন ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছিলাম যে মন্ত্রিসভা কেমন হলো, একটু আপনার একটু মতামত চাইবো, মানে স্পেসিফিক কিছু মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ধরে যদি একটু আলোচনা করেন। আপনার যে প্রারম্ভিক বক্তব্যের সাথে আমি তো নোট অফ ডিসেন্ট দিতে চাই। প্রথমত তারেক রহমান সাহেব সম্পর্কে আপনি স্টার্টিং এ বলেছেন যে পলাতক একজন মানুষ ছিলেন। না, পলাতক না, উনি নির্বাসিত ছিলেন, একটা ফ্যাসিস্ট সরকারের কারণে নির্বাসিত ছিলেন, নট পলাতক। এক। দ্বিতীয়টা হলো দুই যুগ না,
2 দশক পরে বিএনপি সরকারে আসলো আবার 2 দশক। হ্যাঁ, 2006 এর পরে আবার 2026-এ 2 দশক। যাই আমি হোক, বলছিলাম যে তিনি তাকে রাজনৈতিকভাবে চিত্রিত করা হয়েছিল, সেই অর্থে বলেছি যে না পলাতক না, নির- উনি পলাতক না, নির্বাসিত ওনাকে আশ্রয় একজন দেওয়া হয় নেতা নাই। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, হ্যাঁ, ইতিহাসের রায়, আমি সেটি এটা বলেছি। এটা পৃথিবীর ইতিহাসে এরকম অনেক নজির আছে। 26 বছর নির্বাসনে থেকে আয়াতুল্লাহ khomeini ইরানের মানে ফাদার হ্যাঁ, বলা যায় হয়ে গেলেন আর কি। হ্যাঁ, ইসলামী শান্তি আর বিপ্লব প্রজাপতি। তিনি। আছে এরকম নজির অনেক আছে। যাই হোক, ওটা বাদ দেন প্রসঙ্গ। যে মন্ত্রিসভা যেটা আজকে গঠিত হলো, আহ, আমার বিবেচনায় একেবারে খারাপ হয় নাই, তবে আমার একটু খটকা আছে। খটকাটা হলো এখানে সিনিয়র 3 জন মানুষকে আমি খুঁজে পাচ্ছি না। একজন মির্জা আব্বাস, একজন নজরুল ইসলাম খান, আরেকজন গয়েশ্বরচন্দ্র রায়। 3জনই কিন্তু স্ট্যান্ডিং কমিটির মেম্বার, 2জন নির্বাচিত এমপি, একজন এমপি হন নাই। জি, তাদের চাইতে অনেক অগুরুত্ব সম্পন্ন মানুষকে মন্ত্রী করা হয়েছে। তো তাদের 3জনকে কেন মন্ত্রী করা হলো না, এই প্রশ্নের জবাব তো আর আমি দিতে পারবো না, বা আমি কারো কাছে প্রশ্ন আপনিও দিতে পারবেন না। হতে পারে যে তাদেরকে অন্য কোনো বড় কাজে লাগানো হবে, যেমন সংসদের উপনেতার একটা পদ রয়ে গেছে, পার্লামেন্টের স্পিকার হিসাবে আরেকজনকে মনোনীত করতে হবে। তবে নজরুল ভাই তো স্পিকারও হতে পারবেন না, উপনেতা হতে পারবেন না, কারণ উনি তো নির্বাচিত এমপি না। তার ভাগ্যে জি, কি আছে এটা একমাত্র আল্লাহ তালাই জানেন, আর জানেন মাননীয় প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তিনি যেটা করবেন। তবে এর মধ্যে আমি নাম মেনশন করব না, কয়েকজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়েছে, তাদেরকে আমার খুব একটা কোয়ালিটি সম্পন্ন মনে হচ্ছে না। কারণ তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু সেটা নিয়ে আমার একটা মানে খটকা আছে। তারপর আমার একটা কথা আছে, চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। চেয়ারে বসলে অভিজ্ঞতা হয়ে যায়, কায়দা কানুন রপ্ত হয়ে যায়। তো সবচেয়ে বড় কথা হলো, এই 17 বছর দেশের বাইরে থেকে রাজনীতির যে কুৎসিত একটা রূপ তারেক রহমান দেখেছেন, রাজনীতির যে কদর্য একটা রূপ তিনি দেখেছেন, এবং রাজনীতির যে জিঘাংসা চলে সেটার যে রূপটা দেখেছেন, আমার ধারণা তা থেকে উনি নিজেকে তৈরি করেছেন। কিভাবে গণতন্ত্র অনুশীলন করতে হয়, কিভাবে প্রতিপক্ষকে নিজেদের গুড হিউমারে আনতে হয়, নিজেদের মানে কাউকে সম্মান দিলে নিজেও সম্মান পাওয়া যায়, এটা তারেক রহমান সাহেব রপ্ত করেছেন আমার ধারণা। যে কারণে আমরা দেখলাম উনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী আর কি, নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আমিরের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন, অভিনন্দন জানালেন, তার সাথে দেখা করলেন। পাশাপাশি নবজাতক একটা রাজনৈতিক দল এনসিপি প্রধানের বাসায় উনি গেলেন এবং শুভেচ্ছা বিনিময় করলেন। জি, এটা দিয়ে তারেক সাহেব বাংলাদেশের সৌহার্দ্যের রাজনীতির একটা সূচনা করলেন বলা যায়। এখন এটা থেকে উনি কি ফিডব্যাক পাবেন তার কাছ থেকে, তাদের কাছ থেকে আর কি, যাদের কাছে উনি গেলেন, ওনার কাছে আসেন নাই, উনি গেলেন, তাদের কাছ থেকে কি ফিডব্যাক পাবেন সেটা নিয়ে কিন্তু আমার ঘোরতর সন্দেহ আছে। কারণ তারা কিন্তু গতকালই একটা বিক্ষোভ মিছিল করে বিএনপির বিরুদ্ধে সেটা একটা জানান দিয়েছে যে আমরা কি করতে যাচ্ছি, মানে তারা কি করতে যাচ্ছে। আর ওই জি, গণভোটের মানে ওই কি বল জুলাই সনদের উপরে যে গণভোট হয়েছে, এবং যে সেই সনদের উপরে যে স্বাক্ষর করার কথা, সংবিধান সংশোধন পরিষদ নাকি একটা মানে বানানো আর কি, যেটার কোনো অস্তিত্ব নাই, না সংবিধানে আছে না কোনো আইনে আছে, সেটা নিয়ে কিন্তু একটা গন্ডগোল লেগে গেছে অলরেডি। বিএনপি জি, সাংবিধানিক পয়েন্টে স্থির থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা গতকালও আমি একটা টেলিভিশনে, আপনি হোস্ট ছিলেন, আমি বলেছি বিএনপি উচিত না কিছুতেই ওই গণপরিষদে স্বাক্ষর করা, ওটার বা শপথ নেওয়া, ওই পরিষদের শপথ নেওয়া। সেটা তাই হয়েছে। আমার চিন্তা চেতনার সাথে বিএনপির সিদ্ধান্ত মিলে গেছে, জন্য আমি আই এম ভেরি হ্যাপি